হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর কথা শেয়ার করব, যেটা আপনি বিদেশে পড়তে আসার ঠিক মিনিমাম ১ বছর আগ থেকে এই জিনিসগুলোর প্রিপারেশন নিতে হবে। প্রথম ডকুমেন্টস কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার নেম কারেকশন। আপনার সার্টিফিকেটের সাথে, আপনার এনআইডির সাথে, আপনার সকল কিছু যে যত ডকুমেন্ট গুলো আছে, আপনার নামের সাথে আপনার বাবা মায়ের নামের সাথে মিল আছে কিনা, এই জিনিসগুলো আগে মেক শিওর করতে হবে। যদি মিল না থাকে দয়া করে আগে এগুলা কারেক্ট করেন। দ্য সেকেন্ড থিং ইজ, আমরা সচরাচর ২ থেকে ৩টা জিনিস নিয়ে সমস্যায় পড়ি। হয় নামের আগে এমডি, অথবা আমার নামের সাথে আমার বাবার নামের হচ্ছে কোথাও একটু ফারাক থেকে গেছে। এই প্রবলেম গুলো আমরা বেশি ফেস করি। এই সমস্যাগুলো আগে সমাধান করে ফেলেন, তারপরে স্টেপ যেটা পাসপোর্ট বানানো। এখন অনেকজনই চিন্তা করতে পারে যে পাসপোর্ট তো বানাতেই পারবো, কয়দিনে লাগে। বাট না, আমি বলবো যে আপনি পাসপোর্টটা দেশের বাইরে যেহেতু আসার চিন্তা ভাবনা করছেন, আপনি পাসপোর্টটা বানায় রাখেন। কারণ আপনার হয়তো এমন একটা সময় মনে হবে যে আমি হয়তো দেশের বাইরে হচ্ছে আমি একটা ট্যুর দিতে চাই। কি হবে, আপনার ওই পসিবিলিটি গুলো থাকবে, কিন্তু আপনি পাসপোর্টই মেক করেন নাই, তখন আপনার সুযোগ থাকার পরে আপনি করতে পারবেন না। থার্ড যে চেকলিস্টটা আছে, থার্ড যে ডকুমেন্টসটা, আমি বলবো যে আপনাদের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটাকে আমরা সচরাচর আইএলস বলি। এখন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে কি আপনি আইএলস দিবেন, না হচ্ছে আপনি জিএলিঙ্গে দিয়ে আসবেন, নাকি আপনি জিআরই করবেন, নাকি স্যাট করবেন। বেশিরভাগ সময় আমরা দেখি যে যারা স্যাট করে পরীক্ষা দেয়, তারা মোস্ট অফ দ্য টাইম স্কলারশিপের জন্য, মানে আপনি যদি মনে করেন না আইএলস দেওয়া হবে, এখন ওয়ার্ল্ডলি হচ্ছে আইএলস সবাই অ্যাকসেপ্ট করে, তো আপনি আইএলস করে আসতে পারেন। এবার আমি আরেকটা যে ডকুমেন্টস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার কালেক্ট করা। রেকমেন্ডেশন লেটার আপনি কোথা থেকে কালেক্ট করবেন? রেকমেন্ডেশন লেটার আপনি যে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছেন, আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, তখন আপনি ওই ডিপার্টমেন্টে গেলে, অথবা আপনার সাথে যদি কোনো প্রফেসরের ভালো সম্পর্ক থাকে, রেকমেন্ডেশন লেটার ২ থেকে ৩টা কালেক্ট করতে পারেন। আপনি ৪টাও কালেক্ট করতে পারেন, আমি ৪টা কালেক্ট করে রাখছিলাম। আর আপনি যদি আন্ডারগ্রেডের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনি যে কলেজ থেকে পড়াশোনা করছেন সেই কলেজের প্রফেসর দিয়ে বললে ওনারা রেকমেন্ডেশন লেটার দিয়ে দিবে। নাম্বার 4 এ যে স্টেপটা, যে ডকুমেন্টসটা আমাদের দরকার, সেটা হচ্ছে একটা ভালো এসওপি লেখা। এসওপিটা কি? স্টেটমেন্ট অফ পারপাস। মানে আপনার কেন এই বিষয়ে আপনি পড়তে যাচ্ছেন, আপনার এই বিষয়টা নিয়ে ওয়াইডলি লেটারের মধ্যে আপনি এক্সপ্লেইন করা, আপনার দৃষ্টিভঙ্গিগুলো আপনি এক্সপ্লেইন করা, আপনার ফিউচার প্ল্যান কি এটা নিয়ে এগুলা এক্সপ্লেইন করা। আমি বলবো যে আপনি এসওপি লেখার আগে খুবই ভালোভাবে এসওপিটা কিভাবে লিখতে হয় এরকম কেউ জানে, অথবা ইউটিউব থেকে বা গুগল থেকে আপনি দেখে আপনি এসওপিটা লিখবেন। এই এসওপিটা খুবই ইম্পর্টেন্ট। এবার যে ডকুমেন্টসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার স্পন্সর নিয়ে। যেমন আপনি চাইলে আপনার বাবা মা দুজনকে স্পন্সর করতে পারেন, আপনি চাইলে যে কোনো একজনকে করতে পারেন। এখন বিষয়টুকু হচ্ছে এরকম, যাদের বাবা দেশের বাইরে থাকেন, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার বাবা দেশের বাইরে থাকেন, সেই জন্য আমি আমার মাকে স্পন্সর করছি। আমার মায়ের যেসব বিজনেস গুলা ছিল, ওই রিলেটেড ভ্যালিড ডকুমেন্ট গুলো লাগবে। যেমন আমাদের একটা বিজনেস ছিল হচ্ছে যে তাসলিমা ট্রেডার্স, ওই বিজনেসের ইনকাম ট্যাক্স ছিল, ট্রেড লাইসেন্স ছিল। দেশে থাকা অবস্থায় যদি আপনার বাবার যে ব্যবসাগুলো আছে, ওই ব্যবসার বেসিসে ইনকাম ট্যাক্স, ট্রেড লাইসেন্স এগুলা কালেক্ট করে রাখবেন। যদিও ইউএস এম্বাসি যে খুব একটা আপনার ডকুমেন্টস গুলা দেখবে ব্যাপারটুকু তা না, দেখলে আপনি যাতে দেখাইতে পারেন, এটা হচ্ছে আপনার স্পন্সর কাগজপত্র। এবার আসেন ব্যাংক সলভেন্সি আর ব্যাংক, মানে আমাদের যে ট্রানজেকশনটা আমরা করি দেখাই, ব্যাংক সার্টিফিকেট আর ব্যাংক সলভেন্সি। বিষয়টুকু হচ্ছে এটা, ধরেন মিনিমাম ৩ মাস আপনার যে ডিপোজিটটা, মানে যিনি স্পন্সর তিনি যদি রাখে, এটাকে ম্যাচিউর অ্যাকাউন্ট বলে। আমি বলবো যে ৩ থেকে ৬ মাসের মধ্যে দেখান। আমি আবার বলছি, ইউএস এম্বাসি কখনোই আপনার ডকুমেন্টস জাস্ট I-20 আর আপনার পাসপোর্ট ছাড়া কোনো ডকুমেন্টস ওরা আপনার দেখতে চাইবে না। যদি দেখতে চায় ইন কেস, সেক্ষেত্রে আপনার ব্যাংক ডকুমেন্ট, আপনার ব্যাংক সলভেন্সিটা যদি ১ মাসের হয়ে থাকে, তখন তারা কিভাবে বিশ্বাস করবে যে এটা আপনারই বাবার অথবা আপনারই স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট? তো সেই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা ৩ থেকে ৬ মাস রাখলে সেফ জোন। নাও কাম টু দ্য মেইন পয়েন্ট, অ্যাপ্লিকেশন করার সময় এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনার সাবজেক্ট, আপনাকে সিলেক্ট করতে হবে কান্ট্রি। আপনি যদি একান্তই ইউএসএ পড়তে চান, সেই ক্ষেত্রে আমি যে ডকুমেন্টস গুলো বলছি ওগুলা এনাফ, যেহেতু আমি ইউএসএ তে আছি। আপনি যদি ইউরোপের কোথাও পড়তে চান, হয়তো অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস লাগতে পারে, আমি জেনে হয়তো ভিডিওতে বা কোথাও হচ্ছে কমেন্ট করে জানাই দিব। বিষয়টুকু হচ্ছে যে আপনি যদি ইউএসএ তে চুজ করতে চান, তখন আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন আপনি কি সিটির কোন ইউনিভার্সিটিতে যেতে চান, স্টেট ইউনিভার্সিটি গুলা, যেমন নিউ ইয়র্কে, যেমন ক্যালিফোর্নিয়াতে, যেমন নিউ জার্সিতে, নাকি একটু মোটামুটি একটু সাউথে যেতে চান? খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসটা, ঠিক আছে?
আপনার কান্ট্রি সিলেকশন এবং সাবজেক্ট সিলেকশনটা হয়ে গেলে এবার যেই জিনিসটার প্রতি অনেক বেশি কেয়ার করবেন সেটা হচ্ছে আপনি যেই সাবজেক্টটা চুজ করতেছেন ওইটা কি আদৌ স্টিম সাবজেক্ট কিনা। যদি স্টিম সাবজেক্ট হয় সেটা অনেক ভালো, কারণ স্টিম সাবজেক্টের আপনার এখানে যে ওপিটি যে পিরিয়ডটা ওইখানে আপনি এটা বেসিকলি 3 বছর পর্যন্ত আপনি ইউএস এর কথা চিন্তা করেন, তখন এটাকে 3 বছর পর্যন্ত আপনি মানে গ্রাজুয়েশন শেষ করার পরে আপনি স্টে করতে পারবেন। স্টিম সাবজেক্ট হলে ভালো, স্টিম ছাড়াও যে একবারে কোনো অনেক প্রবলেম ব্যাপারটুকু তা না। সাবজেক্টটা সিলেক্ট করতে হবে এমন ভাবে, ধরেন একটা স্টুডেন্ট আর্টস থেকে পড়াশোনা করছে আপনার ধরেন কলেজ পর্যন্ত, এখন সে আন্ডারগ্রেডে আসতে চায় সায়েন্সে, তখন তাকে কিন্তু ভিসা অফিসার জিজ্ঞেস করবে, তাকে তো জিজ্ঞেস করবে ইভেন তার কাছ থেকে একটা ভ্যালিড তথ্য জানতে চাইবে, ইন্টারেস্ট জানতে চাইবে। কেন আপনি মানে ভুগি বুঝাইলে লাভ হবে না। আমি বলবো যে সাবজেক্ট সিলেকশন আর কান্ট্রি সিলেকশনে এটা আপনাকে খুব ভালো নজর দিতে হবে। ধরুন আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স আন্ডারগ্রেডে, আবার আমার মাস্টার্স ও মেজর আমার কম্পিউটার সায়েন্স, আমার স্পেশালাইজেশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, সেটা কানেক্টেড ইন্টাররিলেটেড। এরকম যদি হয়তো যে আমি পড়াশোনা করছি বিবিএ তে, এখানে আসছি কম্পিউটার সায়েন্সে, তখন কিন্তু আমাকে ভিসা অফিসার খুব স্ট্রিক্টলি প্রশ্ন করতো। ইভেন আমি যদি অ্যান্সার না করতে পারতাম তখন আমার ভিসা হওয়ার চান্সেস একদম নাই বললেই চলে। এবার আসি ইউনিভার্সিটি সিলেকশনে। এতক্ষণ ছিল আপনাদের কান্ট্রি সিলেকশন, সাবজেক্ট সিলেকশন, এখন ইউনিভার্সিটি সিলেকশন। একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে আপনাকে একদম হার্ভার্ডে যাইতে হবে না, একদম আহামরি কোথাও যাইতে হবে না। অ্যাটলিস্ট ট্রাই করেন যে ইউনিভার্সিটি গুলাতে স্কলারশিপ প্রোভাইড করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, অথবা যে ইউনিভার্সিটি গুলাতে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ প্রোভাইড করে, টিএ প্রোভাইড করে, অথবা আপনার অন ক্যাম্পাস জবের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। যে কোনো জায়গায়, লাইব্রেরিতে, বুক স্টোরে, যেমন ডাইনিং এ, যাতে অন ক্যাম্পাস জব ফ্যাসিলিটিসটা থাকে। বাংলাদেশ থেকে মনে হয় যে ইউএসএ তে ঢোকা মাত্রই সকল কিছু ওকে ডান, স্বপ্নের দেশে চলে আসছে। ভাই, দ্য রিয়ালিটি ইজ সো হার্ড। আপনি এখানে আসার পরে বুঝতে পারবেন যে আপনি টিউশন ফিজ ম্যানেজ করা, অ্যাকোমোডেশন ম্যানেজ করা, এটা যে কি পরিমাণ কষ্টের, এটা আপনি এখানে আসা বুঝতে পারবেন। কিন্তু যখন আপনি দেখবেন আপনি এমন একটা সিটিতে আছেন, ওই সিটিতে জব অ্যাভেলেবিলিটি অত বেশি নাই, প্লাস আপনি যে ইউনিভার্সিটিতে আছেন ওইখানে আপনার টিউশন ফিজ অনেক হাই, আপনার কোনো অন ক্যাম্পাস জব ফ্যাসিলিটিস নাই, তখন আপনি পুরা হ্যাপাজার্ড হয়ে যাবেন, আপনার কোনো কিছুই করার থাকবে না। আমি এই জন্য বলবো এমন একটা ইউনিভার্সিটি চুজ করেন যেখানে অন ক্যাম্পাস জব অ্যাভেলেবিলিটি আছে, যেখানে জিএ ম্যানেজ করা যায়, যেখানে টিএ হওয়া যায়, অন্তত অ্যাটলিস্ট একটা অন ক্যাম্পাস জব ফ্যাসিলিটিস থাকে। একদম ইউনিভার্সিটি একদম অনেক নামি দামি ইউনিভার্সিটি হইতে হবে ব্যাপারটুকু এমনও না, আবার ইউনিভার্সিটি একদম 2-4-5-7 হাজার র্যাঙ্কিং এ থাকতে ব্যাপারটুকু এমন না। মিড লেভেল একটা চুজ করেন যেখানে মোটামুটি টিউশন ফিজ মাস্টার্স এর ক্ষেত্রে 10,000 থেকে 15,000 মধ্যে থাকে, অতিরিক্ত যায়েন না। মানে একবার যদি আপনি পড়াশোনার ট্র্যাক থেকে বের হয়ে যান, আপনি এটাকে আর কোনোভাবে কোপ আপ করতে পারবেন না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে আপনি যখন ওভারঅল সকল কিছু ডান, আমি বলবো যে 3 থেকে 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পর এখান থেকে I-20 যেগুলা থেকে আসে, অফার লেটার যেগুলো থেকে আসে, আসার পরে যেটা ভালো হয় গুগল সার্চ করে দেখেন কোনটা মোটামুটি ভালো, ওইখান থেকে বের করে যে কোনো একটা নিয়ে এম্বাসি ফেস করেন। যদি আপনি একান্ত ইউএসএ নিয়ে আসতে চান, আপনি যদি ইউরোপ যেতে চান সেক্ষেত্রে যেটা আপনার ভালো হয় ইউরোপের কোন ইউনিভার্সিটি। আমার ভাই খুব একটা ভালো জ্ঞান নাই ইউরোপ নিয়ে, কারণ আমি ইউরোপ নিয়ে খুব একটা যে ভালো স্টাডি করছি বিষয়টুকু তা না, আমি সবসময় ইউএসএ নিয়ে স্টাডি করছিলাম। আপনি যখন এম্বাসিতে যাবেন, ইউএস এম্বাসি বেসিক্যালি আপনি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাবেন, আপনার প্রশ্নগুলা গুছানো থাকে, সবকিছু যাতে রিয়েলিস্টিক মনে হয় ওদের কাছে। তো আপাতত এইটুকু ছিল আজকের ভিডিওতে। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম অন্য ভিডিওতে আরেকটা ইনফরমেশন নিয়ে আসবো। আপাতত এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, টাটা, ভালো থাকেন সবাই।